আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আকরামুল হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান শিরোনাম। আগামী এপ্রিলের শুরুতেই ইংল্যান্ডের সকল নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে এনএইচএস। করোনায় যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯৮ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১৮,৬৬২ জন। এবং ২০২১ সালে ইউরোপ জুড়ে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষ দূত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার যাব বিস্তারিত সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি ব্রিটেন প্রসঙ্গ। আগামী বছরের এপ্রিলের শুরুতেই ইংল্যান্ডের সকল নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে এনএইচএস। সম্প্রতি হেলথ সার্ভিস জার্নালে ফাঁস হওয়া সংক্রান্ত নথি থেকে এ তথ্য জানা গেছে। জার্নালের তথ্য অনুসারে জিপি সার্জারিগুলোতে বড় ধরনের সক্ষমতা গড়ে তোলা হবে, যাতে ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয়। এই পরিকল্পনার বাস্তবায়ন এখন নির্ভর করছে ভ্যাকসিন আসার সময়ের উপর। আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই ৭০ লাখের বেশি ভ্যাকসিন হাতে পাবে এনএইচএস। ধারণা করা হচ্ছে ভ্যাকসিনের যোগান নিশ্চিত হলে অন্তত ৭৫% জনগোষ্ঠী ভ্যাকসিন গ্রহণ করবে। তবে কেয়ার হোমগুলোতে ১০০ ভাগ ভ্যাকসিনের আওতায় আনার আশা প্রকাশ করছে সরকার। এদিকে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যেই দেশের সকল বয়স্ক জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ভ্যাকসিন আসতে দেরি হলে কি হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯৮ জন প্রাণ হারিয়েছেন। গতকাল এ সংখ্যা ছিল ৩৪১ জন। শুক্রবার এ সংখ্যা ছিল ৫১১ জনে, বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৫০১ জনে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,০২৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮,৬৬২ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৯,৮৭৫ জনে। শুক্রবার ছিল ২০,২৫২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,১১,৩১৩ জন। তাছাড়া আজ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৭৪৬ জন। যুক্তরাজ্যে কার্ডিফ শহরের কেন্দ্রস্থলে ছুরিকাঘাতে ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার রাত ৯টা ৫০ ঘটনাটি ঘটে। সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, একজনের মাথায় ছুরিকাঘাত করা হয়েছে, তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে আহতদের বাকিরা আশঙ্কামুক্ত রয়েছেন। প্রত্যক্ষদর্শী এলিজাবেথ নামে একজন বলেছেন, কিছু তরুণ হঠাৎ করে আক্রমণ করে এতে চারপাশ আতঙ্কে ছড়িয়ে পড়ে। এ ঘটনা জড়িত সন্দেহে ১৬ এবং ১৭ বছর বয়সী ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৭ জন বীর শ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্য সহ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথাযোগ্য মর্যাদায় ৪৯তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে। এ উপলক্ষে হাই কমিশনে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারকে তথ্য সমৃদ্ধ ও সচিত্র ব্যানারে সুসজ্জিত করে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও একটি আধুনিক ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে বিশ্বের অন্যতম আধুনিক সেনাবাহিনী হিসেবে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। হাই কমিশনার আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশ সুরক্ষার পাশাপাশি জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর প্রথম কাতারে স্থান অর্জন সহ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ
ভূমিকা রেখে বিশ্বের দরবারে বাংলাদেশকে গৌরবান্বিত করে আসছে। মিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল সুহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সশস্ত্র বাহিনী দিবস 2020 উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর জাতির পিতা এবং সশস্ত্র বাহিনী সহ সকল বীর শহীদ মুক্তিযোদ্ধার আত্মার শান্তি ও দেশের কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। সশস্ত্র বাহিনীর উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কোভিড পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে হাই কমিশনের কূটনীতিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কোভিড-19 সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হলে 2021 সালের শুরুর দিকে ইউরোপ জুড়ে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষ দূত। WHO এর কোভিড-19 বিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো সুইজারল্যান্ডের কয়েকটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপের দেশগুলোর প্রথম ঢেউ নিয়ন্ত্রণ আসার পর গরমের মাসগুলোতে ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হচ্ছে। যদি তারা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতেই তৃতীয় ঢেউ দেখতে হবে। এবছরের শুরুর দিকে ইউরোপ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক রূপ নিয়ে ছড়িয়ে পড়ছিল। বছরের মাঝামাঝিতে সংক্রমণ বিস্তারের গতি হ্রাস পায় এবং গ্রীষ্মে তা বেশ নিয়ন্ত্রণেই চলে আসে। কিন্তু শীতের শুরুতেই আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে, যেটিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। বর্তমানে দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে এবছরের শুরুতেই যে শীতের মতো বা তার থেকেও ভয়াবহ পরিস্থিতি আবারও ফিরে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারেক রহমানের রাজনৈতিক ভাবনা শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। ভার্চুয়াল সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আইসিটি সেলের প্রধান জাহির উদ্দিন স্বপন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক কৈশোর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল সহ বাংলাদেশ থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এছাড়া আরও অংশগ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কামাল উদ্দিন, আসাদুজ্জামান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শরীফুল ইসলাম, শাহ জামাল, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ সহ যুক্তরাজ্য বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ সময় তারেক রহমানের জীবনী ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। স্প্যানিশ ভাষাভাষীদের মাঝে অনুবাদকৃত কোরআন শরীফ আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু করেছে আল কুরআন একাডেমি মাদ্রিদ। স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম জানান, দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং স্প্যানিশ ভাষাভাষীদের মাঝে ইসলামের অমর শাশ্বত বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে কয়েক বছর পূর্বে এই উদ্যোগ নিয়েছিল ইসলামিক ফোরাম অফ স্পেন। তারই ধারাবাহিকতায় গত 21শে নভেম্বর বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় কার্যক্রম। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আল কুরআন একাডেমি মাদ্রিদের সভাপতি জামাল উদ্দিন মনির। মডারেটর মুর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা রাখেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি আল মামুন, সিনিয়র সহসভাপতি আল আমিন, নুরুল আলম, আব্দুল খালিক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও আশাভঙ্গ হল ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনে অঙ্গরাজ্যে ব্যাপক জালিয়াতি হয়েছে। ট্রাম্পের এমন অভিযোগ গতকাল শনিবার খারিজ করে দিয়েছেন সেখানকার আদালত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় উল্টে দেওয়ার চেষ্টার ক্ষেত্রে পেনসিলভানিয়া আদালতের সিদ্ধান্তটি রিপাবলিকানদের দলের জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংবাদ মাধ্যম CNN ও বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য আদালতের বিচারক ম্যাথিউ ব্রেন তাঁর রায়ে ডাকযুগের ব্যালট নিয়ে ট্রাম্পের দলের উপস্থাপিত অভিযোগকে ভিত্তিহীন অনুমান নির্ভর বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ষষ্ঠ জনবহুল এ রাজ্যে একজন ভোটারকেও বঞ্চিত করা ন্যায়সঙ্গত নয়। এদিকে বিচারকের এ রায়ের কারণে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনের জয়কে অনুমোদন দেওয়ার সুযোগ তৈরি হলো। আগামীকাল সোমবার বাইডেনের পক্ষে ফলাফলের সনদ দেওয়ার কথা রয়েছে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণ সহজ হবে। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। নদীর উপর নির্মিত হয়েছে ৬০০ মিটার দীর্ঘ মাগুরার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর উপর ৬০০ মিটার দৈর্ঘ্যের শেখ হাসিনা সেতু, নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর উপর ৫৭৬ মিটার দৈর্ঘ্যের গোলাম দস্তগীর গাজী সেতু, যশোর খুলনা সড়কে ভৈরব নদীর উপর ৭০২ মিটার দৈর্ঘ্যের সেতু আর পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্মরণে নির্মিত চত্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। এ সময় যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি এবং যার ফলে আজকে আমাদের অর্থনীতি চাকা অনেক সচল এবং আরও অনেক কাজ আমরা শুরু করেছি, সেগুলিও আমরা সম্পন্ন করব। দেশের সার্বিক উন্নয়নে তার সরকারের পরিকল্পনা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু যোগাযোগ নাই, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও জানান তিনি। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের মানুষ উন্নত জীবন পেয়েছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার নির্মাণাধীন ভবনের আর্থিক অনুদান গ্রহণ ও দ্বিতীয় তলা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ২২শে নভেম্বর রোববার দুপুরে উপজেলার পাটানঠিলা নির্মাণাধীন ভবনে এ ব্যাপারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলাওয়ার হোসেন পাপ্পুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। ফেঞ্চুগঞ্জ উপজেলার দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সহযোগী প্রতিষ্ঠান ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা এবছরের ১ জানুয়ারি থেকে ৪ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। বিরামহীন কাজের প্রায় শেষ পর্যায়ে রয়েছে গ্রাউন্ড ফ্লোরের ৮টি রুম নির্মাণের কাজ। আগামী ১ জানুয়ারি থেকে নতুন ভবনে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছেন জানালেন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন। ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা একটি লিওয়াজহিল্লাহ প্রকল্প। শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্যই আমরা এই প্রকল্প শুরু করেছি। খালিসভাবে এই প্রকল্পে সবাই দান করতেছি। আপনারা আপনাদের শ্রমে ঘামে অর্জিত সম্পদ দিয়ে এ পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন। যারা এ পর্যন্ত অনেক টাকা অনুদান দিয়েছেন, বিভিন্নভাবে শ্রম সাধনা দিয়ে সাহায্য সহযোগিতা করে এ পর্যন্ত নিয়ে এসেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটা যেন কবুল হয়। এ সময় বিভিন্ন দাতাগণ থেকে ৩,৫১,০০০ টাকা গ্রহণ করেন কমিটির নেতৃবৃন্দরা। এখানে উল্লেখ্য যে গ্রাউন্ড ফ্লোরে ৬০টি রুম ৬০ জনের নামে নামকরণ করা হয়েছে এবং একটি রুম বিভিন্ন দাতাগণের অনুদান থেকে নামকরণ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় তলার একটি রুম নামকরণে আজ এগিয়ে এসেছেন এক প্রবাসী কমিউনিটি নেতা। পরে সবার উপস্থিতিতে দ্বিতীয় তলার কাজ উদ্বোধন করা হয়। মাদ্রাসার তহবিল সংক্রান্ত ও কর্ম পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কাজী আবুল কাশেম জবুল, এয়ার চৌধুরী সেলিম,
তরিকুল ইসলাম তুফা, মাওলানা জয়নাল আবেদিন, সবুর আহমেদ, মাহবুব আহমদ খান, লিপন আহমদ খান, আব্দুল কাদের খান, শরীফ আহমদ খান, ইকবাল আহমদ খান। নির্মাণাধীন ভবনের প্রথম তলার কাজ ইতিমধ্যে সম্পন্ন হওয়ার পথে এবং আজ আমরা দ্বিতীয় তলার কাজের উদ্বোধন করেছি। দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত প্রত্যেকটি কক্ষ নির্মাণ ব্যয় ধরা হয়েছে 4 লক্ষ টাকা। ইতিমধ্যে দু একটি কক্ষের নামকরণের জন্য 4 লক্ষ টাকা করে প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব, মাওলানা হারুনুর রশিদ, হাফিজ সেলিম আহমেদ। সবার সহযোগিতায় সম্পন্ন হবে 4 তলা বিশিষ্ট ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। জগন্নাথপুর পৌরসভা বাস্তবায়নে পৌরসভার 3 নং ওয়ার্ডের কেশবপুর রসুলগঞ্জ এলজিইডি সড়ক সংযুক্ত কেশবপুর নতুন পাড়া এলাকার সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়ন শহরের বিভিন্ন পাড়া মহল্লার সড়ক পাকাকরণ ও সংস্থার কাজ শুরু করা হয়েছে। এর ধারাবাহিকতায় কেশবপুর রসুলগঞ্জ এলজিইডি সড়কের সাথে সংযুক্ত কেশবপুর নতুন পাড়া এলাকার 350 ফুট সড়কের সিসি পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। আজ রবিবার সকাল 9:30টায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভুইয়া। উদ্বোধন শেষে তিনি বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রচেষ্টায় ইতিমধ্যে পৌরসভার 50 কোটি টাকা ব্যয়ে 25 কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, ট্রিটমেন্ট প্ল্যান, ওভারহেড ট্যাঙ্ক ও ড্রেনেজ কাজ শুরু করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন কাজে সর্বস্তরের নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন তারুণ্যের অহংকার জননন্দিত মেয়র মিজানুর রশিদ ভুইয়া। এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর তাজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা কৈসর রশিদ, পৌরসভার উপসহকারী প্রকৌশলী পুলক রায়, কার্য সহকারী রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোহরম আলী, হুশিয়ার আলী, মানিক লাল দে সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। কেশবপুর নতুন পাড়ার রাস্তার কাজ আমরা এডিবির ফান্ড থেকে উদ্বোধন করলাম। অনেক কাজ চলতেছে পৌরসভায়, দোয়া করবেন। আমরা ক্রমান্বয়ে আরো বাকি যেগুলো আছে আমরা করব। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই। কেশবপুর ওয়ার্ডে প্রচুর কাম হচ্ছে। আমার আশা করি এই তারিখে অবস্থান থাকলে জগন্নাথপুর পৌরসভা অত্যন্ত একটা মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত হবে। কুরআনের পাখিদের কলরবে মুখরিত হবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সোনারগাঁ খ্যাত ডাবর পয়েন্টে অবস্থিত খায়রুল ওয়ারা তাহফিজুল কোরআন মাদ্রাসার 2য় শাখা। শুধু মাদ্রাসাই নয়, শতাধিক ইয়াতিম, অনাথ, দুস্থ শিশুরাও রয়েছে এখানে, যাদের পড়ালেখা সহ সকল প্রকার সুবিধা প্রদান করা হচ্ছে। বিস্তারিত দেখুন আমাদের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি কাজী জমিরুল ইসলাম মমতাজের রিপোর্টে। মাওলানা শিব্বির আহমদের নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে লেখাপড়ার পাশাপাশি থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে অনাথ, দুস্থ ও ইয়াতিম শিশুদের জন্য। খায়রুল ওয়ারা নামের এই মাদ্রাসাটিতে 2য় শাখা উদ্বোধনের মধ্য দিয়ে কোরআন শিক্ষার এক নতুন দ্বার উন্মোচিত হলো। রবিবার মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সুফি মোহাম্মদ ফারুক আহমদ বাগরখোলা ও বুরকি হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর উস্তাদুল হুফাজ আলহাজ হাফিজ আব্দুস শহীদ। শাখা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ মোহাম্মদ শাহজাহান। 2য় শাখা উদ্বোধন ও পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপাধ্যক্ষ মাওলানা সালিক আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু নসর মোহাম্মদ ইব্রাহিম, অধ্যক্ষ মাওলানা মইনুল হক, মুফতি আফজাল খান সিরাজি, আরবি প্রভাষক মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ, মাওলানা মুহিবুর রহমান মুহিব সহ অন্যান্যরা। আমাদের জয়ন্তী শেখ হাসিনা সরকার ফাজিলকে যে মর্যাদা দিয়েছেন বা সরকারও বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। কিছুদিন আগে মসজিদের
ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে সরকার থেকে টাকা দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে সেই চেষ্টা অব্যাহত আছে। ইনশাআল্লাহ এই যে প্রতিষ্ঠান, যে উদ্দেশ্য নিয়ে আপনারা যাত্রা শুরু করেছেন, আমরা এই প্রতিষ্ঠানের সাথে সর্বাঙ্গীন চেষ্টা করব এইটাতে যাতে সব ধরনের সহযোগিতা করা যায়। আলোচনা সভার পরবর্তীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহ সুফি মোহাম্মদ ফারুক আহমদ বাগরখোলা। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠান আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যত সদকাগুলো সদকারে কবুল ফরমাও। সদকার দুনিয়ায় আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আল্লাহ আপনার খাস রহমত দিয়ে সাহায্য করি। আল্লাহ মাদ্রাসা খানে কবুল ফরমাও। আল্লাহ অতি তাড়াতাড়ি মাদ্রাসার খান পুরা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ পড়াশোনার চালু করে দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দিনী প্রতিষ্ঠান খানে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। মাদ্রাসা কর্তৃপক্ষের আশা, দিনের খেদমত ও ইয়াতিম, অনাথ ও দুস্থদের সহায়তায় বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসবেন। কাজী জমিরুল ইসলাম মমতাজ, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুনামগঞ্জ। আগামী মার্চ-এপ্রিল মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে মাথায় রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নং শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়া মহল্লায় মতবিনিময় ও পরামর্শ সভা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ওরফে সামাদ মেম্বার। প্রতিটি পরামর্শ সভায় সামাদ মেম্বারকে চেয়ারম্যান পদে প্রার্থী হবার জন্য পরামর্শ দিচ্ছেন এবং নির্বাচনে জয়ের মালা পরেই ঘুরে ফিরবেন বলে আশা ব্যক্ত করছেন বক্তারা। শায়েস্তাগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান জানান, মোহাম্মদ আব্দুস সামাদ মেম্বার শায়েস্তাগঞ্জ ৮ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ছিলেন দলের সাধারণ সম্পাদক। এরও আগে ছাত্রলীগ ও যুবলীগে রাজনীতি করছেন দীর্ঘদিন। রাজনীতির সুবাদে এলাকাবাসীর কাছে বেশ পরিচিত হওয়ায় ইউনিয়ন পরিষদে একে একে 4 বার মেম্বার নির্বাচিত হয়ে সুনামের সহিত জনসেবায় নিজেকে আত্মনিয়োগ রেখেছেন। পুরো ইউনিয়নবাসীর সেবা করার জন্য জনগণ তাকে চেয়ারম্যান পদে আসীন করতে স্বপ্ন দেখছেন। গত শনিবার সন্ধ্যা 7টায় ৮ নং ইউনিয়নের কলিমনগর গ্রামে সামাদ মেম্বারের বাড়িতে 1 ও 2 নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মালেক মাস্টার। ফরিদ মিয়া মাস্টারের পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন আব্দুস সালাম মেম্বার, মোহাম্মদ মারাজ মিয়া মেম্বার, আব্দুল কালাম আজাদ মেম্বার, মোহাম্মদ বেনু মিয়া, ওহিদুজ্জামান, নুরুল আলম, জামাল, মিজানুর রহমান সহ আরো অনেকেই। আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে চাই, আমি আওয়ামী লীগ করি দীর্ঘদিন ধরে। ছাত্রলীগ থেকে আমি আওয়ামী লীগের সৃষ্টি, ছাত্রলীগ যুবলীগ করে আজকে আওয়ামী লীগের সভাপতি পর্যায়ে এসেছি। দীর্ঘদিন মেম্বারে করেছি। আপনারাই বলেছেন যে আমি প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ওয়ার্ডের, ইউনিয়নের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের কোনো একটা গ্রামের কোনো লোক আমাদের চিনে না, জানে না, আমার মনে হয় হয়তো খুঁজে পাওয়া যাবে না। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। আগামী এপ্রিলের শুরুতেই ইংল্যান্ডের সকল নাগরিকদের ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে NHS। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে 398 জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন 18,662 জন। এবং 2021 সালে ইউরোপ জুড়ে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষ দূত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।